তো সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আজকের জেলসিমিয়ামের তৃতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। জেলসিমিয়াম আমরা সবাই কম বেশি বুঝি, যারা প্র্যাকটিস করি তারা তো এটা ব্যবহার করি, বিভিন্ন জ্বর মাথা ব্যথা এগুলোর ক্ষেত্রে তো ব্যবহার আমরা করি, খুব কমনলি করি। এবার যদিও আপনাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি যে আপনাদের এক্সপিরিয়েন্স কি ছিল সেটা শোনার, কারণ আমরা গত 2 মাস ধরে আসলে যেহেতু ক্লাস নিইনি, একটা স্থিরতা চলে আসছে, একটা স্থির অবস্থা চলে আসার কারণে আমার মনে হয়েছে যে থাক এবার শুরু করি, একটু চাম চলে আসুক, তারপরে আমরা মাঝে মাঝে শুনবো বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা। তো আজকে আমরা গতদিনের ক্লাসেরই কন্টিনিউশন নিয়ে আলোচনা করব। গতদিন যেখান থেকেই আজকে বেশ কিছু কেস আমরা আলোচনা করব। আমার মনে হয় এই কেসগুলা শুনলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। আপনারা আপনাদের চেম্বারে বেশ কিছু, আমি তো বলেছি যে প্রতিদিনই পাবেন, জেলসিমিয়াম রেগুলার পাওয়া যায়। 10 জন পেশেন্ট থাকলে একজন তো হয়েই যায়। হ্যাঁ, আপনি একদিন না পারলে আরেকদিন পাবেনই। আর আমরা যে আলোচনাগুলো করব আসলে আগামী কয়েকটা ক্লাসে, এইগুলাই ঘুরে ফিরে আসে। এর বাইরেও কিছু ফ্যাসেট আছে, সেগুলো পরবর্তীতে হয়তো কখনো আমরা আলোচনা করব, কিন্তু ঘুরে ফিরে এগুলাই আসে। যেমন আমি গতকালকে ছোট বাচ্চা, মানে গত ক্লাসে ছোট বাচ্চা পেশেন্টটার কথা বলেছিলাম, আপনাদের মনে আছে যে বাচ্চার কথা বললাম না, যে পরীক্ষার আগেই তার মনে হয় যে আমি অসুস্থ হয়ে ফেল হয়ে যাব, এরকম তার মনে হতো। হ্যাঁ, জেলসিমিয়ামের আমার মনে হয় আপনারা যারা কতদিন ক্লাস করেছেন তাদের এটা মনে আছে। আবার পাইলসের পেশেন্টার কথা বললাম, যে বাথরুমে যেয়ে তার মানে প্রবলেম হতো, সমস্যা হতো, যেতে চাইতো না। তো সেই পেশেন্টের কি হতো, সে যখন বাথরুমে যে টয়লেট শুরু করে, তখন হচ্ছে আমরা যখন টয়লেট করি তখন কি হয়, মানে প্রসেসটা তো আমরা জানি, তাই না? আমরা খেলাম, প্রসেস হলো বিভিন্ন অন্ত্র, বিভিন্ন যন্ত্র দিয়ে সেটা প্রসেস হয়ে যেটুকু নিউট্রিশন নেওয়ার দরকার সেটা আমাদের বডি নিয়ে নিল, আর বাদ বাকি যেটা প্রয়োজন নাই সেটা এনাস দিয়ে বাড়িয়ে যায়, তাই না? আমাদের পায়ুপথ দিয়ে সেটা বাড়িয়ে যায়। তো এই জেলসিমিয়ামের কি হয়, ওই এই অবস্থাটা সে তো কন্ট্রোলের মধ্যে একটা থাকে, এই জন্য তার কি এনাস, এনাস মানে তো বুঝছেন যে পায়ুপথ, এনাসের শেষ মাথায় কি থাকে, একটা স্প্রিন্টার থাকে। তো আপনি যখন মলটা ত্যাগ করবেন, মলটা যখন বাড়াবে, তো আপনার এই স্প্রিন্টারটা তো রিল্যাক্স হতে হবে, তাই না? রিল্যাক্স যদি না হয় তাহলে তো বাড়াবে না, স্টুলটা তো বাড়াবে না। এটা রিল্যাক্স, স্প্লিন্টারটা রিল্যাক্স হবে, স্টুলটা বাড়াবে, কিন্তু জেলসিমিয়ামের কি হচ্ছে, কন্ট্রোল করছে, ওটা টাইট হয়ে আছে। যত টাইট হয়ে থাকবে তার ব্যথা, তার যন্ত্রণা, তার কষ্ট তত বেশি হবে। জেলসিমিয়াম তখন কন্ট্রোল করে ধরে থাকে। ভালো করে জিনিসটা বুঝেন, একটু ডিপ ভাবে চিন্তা করেন। তার তো ফেয়ার লুজ অফ সেলফ কন্ট্রোল, তো ওটা ওই জায়গায় তো ওই রকমই আছে, একদম টাইট করে আছে, আর টাইট করে আছে, আর ওই দিক দিয়ে প্রেসার দিচ্ছে পায়খানা বাড়ানোর, তাহলে তো ওখানে ব্যথা হবেই। তো এইরকম পেশেন্ট এসে কি বলে, এরকম পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব এত যন্ত্রণা, এত কষ্ট, কি যে বলবো ডাক্তার সাহেব, আমি টয়লেট করে পুরো ঘেমে যাই। খুব ভালো করে এই ওয়ার্ডটা দেখেন, অনেক রুগী এসে বলে টয়লেট, পাইলসের রুগীরা বলে, আমি অনেক পাইলসের রুগী পাই, তো এই কারণে এই ওয়ার্ড গুলোর সাথে আমি খুব পরিচিত। স্যার কি বলবো, পুরা একদম ঘেমে যায়, টয়লেট করার সময় আমি এক হাত দিয়ে ট্যাপ, মানে আমরা যে মানে আমরা যদি ইন্ডিয়ান টয়লেটের কথা চিন্তা করি বা কমোডের কথাও চিন্তা করি, টয়লেটের সাথে তো ট্যাপ লাগানো থাকে যেখান থেকে পানি আসে। তো এরা করে কি, টয়লেটে মানে রুগী বলে যে টয়লেট করার সময় এক হাত দিয়ে পানির ট্যাপ চেপে ধরে, ট্যাপ এরকম করে দেখেন, আমার এটা ট্যাপ মনে করেন, আমি দেখাচ্ছি, এবার চেপে ধরে প্রেসার এই যে করে বাহির করতে হয়, পেশেন্ট এসে বলে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বুঝতে হবে। মেসেজ কোত্থেকে আসছে, কমান্ড আসছে কোত্থেকে, আমাদের মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক মেসেজ দিচ্ছে তুমি কন্ট্রোল করো, ওই মেসেজটা রেকটামের কাছে চলে যাচ্ছে, রেকটাম ওটা পালন করছে, একদম চিপে ধরে থাকতেছে, কন্ট্রোল করছে, টয়লেট বের হতে দিচ্ছে না।
কেন বের হতে দিচ্ছে না? মাথার মধ্যে আছে যদি বের হয় তাহলে যে গতকালকে যেরকম কষ্ট হয়েছিল, এর আগের বার টয়লেট করতে যেরকম কষ্ট হয়েছিল ওরকম পেন হবে। এই কারণে মস্তিষ্ক, বুঝেন কথাটা, বুঝেন, এটা বোঝার আছে। এটা না বুঝে সামনের দিকে গেলে হবে না। মস্তিষ্ক বলছে যে তুমি যদি টয়লেট করো তাহলে তোমার পেন হবে, তোমার পেইন হবে, এই কারণে তুমি কন্ট্রোল করে, যেন চিপে ধরে থাকে টয়লেট ট্যাপ, চিপে ধরে থাকছে, যে করে বাইর করছে। তাহলে মস্তিষ্ক ফিজিক্যাল কন্ট্রোলটা কোন লেভেলে আসছে দেখেন। পানির ট্যাপ চেপে ধরছে, পানির ট্যাপ মানে কি? কি ফার্নিচার, যেটা শক্ত জিনিস, সেরকম শক্ত একটা জিনিস সে চিপে ধরে আছে। বা আশেপাশে, এটা টয়লেটে না হয়ে অন্য ক্ষেত্র হতে পারে, আশেপাশে যে আছে তাকে চেপে ধরতেছে। এরকম পরিস্থিতি যে খালি টয়লেটের মধ্যে হবে তা না, যে কোনো জায়গায় যে হতে পারে। দেখা যাচ্ছে যে বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, একটু অল্প করে ধাক্কা লাগছে বা ইয়ে হলো, আর কন্ট্রোল করছে। আমি একটা কেস বলবো 2-1 দিন পরে, দেখবেন যে কিভাবে কন্ট্রোল করছে, পাশের জিনিস চেপে ধরছে। এটা ফিজিক্যাল লেভেল। আর মেন্টাল লেভেলে কি, তার বডি অটোমেটিক চেপে ধরতেছে, পায়খানা বাড়াতে চায় না। তো আপনার চেম্বারে এরকম অনেক পেশেন্ট পাবেন যারা এসে বলবে যে ডাক্তার সাহেব টয়লেটে বসতেই অবস্থা খারাপ হয়ে যায়, একদম পুরো ঘেমে যায়, এরকম কথা বলে রুগীরা। টয়লেটে বসতে অবস্থা খারাপ হয়ে যায়, ঘেমে যায়, আর যখন বাইরে আসি তখন যেন মনে হয় আমার শরীরে একদম জানই নাই, এনার্জি নাই, আর পারি না। এই জেলসিমিয়াম পেশেন্ট গুলো এরকম কথা বলে, জান বের হয়ে গেছে, পুরা 8 ঘন্টা থেকে টয়লেট থেকে বের হয়ে এসে পুরো আধা ঘন্টা ধরে বিছানায় শুয়ে থাকতে হয়। আমি একদম শুয়ে থাকি, একদম কোয়াইট হয়ে, কন্টেন হয়ে শুয়ে থাকি, কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট হয়ে শুয়ে থাকি। তারপরে আমার হুঁশ ফিরে আসে। তখন যখন এরকম শুয়ে থাকি তখন আশেপাশে কি চলছে আমার মাথায় ঢোকে না, কোনো চিন্তা ভাবনা আমি করতে পারি না। এইরকম বলে। এখন এটা আমি টয়লেট বলে বললাম বলে টয়লেট না, এরকম হতে পারে চাইল্ড ডেলিভারির সময়, বাচ্চা, প্রেগনেন্ট মহিলা বাচ্চা ডেলিভারি দিচ্ছে, সেই সময় এরকম অবস্থা হতে পারে। এত পেন, বাচ্চার আর হুঁশ নাই, কোন দিক দিয়ে বাড়াচ্ছে কি হচ্ছে। মেয়েদের মাসিক ব্যথার সময় এরকম হতে পারে। জেলসিমিয়াম কিন্তু এই মাসিকের ডিসমেনরিয়া আমরা যেটাকে বলি, এই সময় একটা ভালো মেডিসিন। কিন্তু আপনাকে ক্ষেত্রটা তৈরি হতে হবে, এরকম পরিস্থিতি রোগীর কাছ থেকে এরকম কথা পেতে হবে যে আমার একদম জানই চলে যায়, এত ব্যথা, আমার একদম জান চলে যায়। ঠিক আছে? তো একটা মেয়ে, তার মেন্স শুরু হলো, আমি উদাহরণ দিচ্ছি। মনে করুন সে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে, রান্নাঘরে গেছে, রান্নাঘর থেকে বাইরে হতে যাবে, মেন্স চলছে, চলতে চলতে হঠাৎ করে স্প্যাজম তৈরি হয়, তাই না? স্প্যাজম তো আমরা বুঝি, স্প্যাজম কি, কাকে বলে স্প্যাজম? এনিওয়ান আছেন কি? খিঁচুনি স্যার। খিচুনিটা একটু বড় টাইপের হয়, এটা টেনে ধরা। সংকোচন। হ্যাঁ, হ্যালো, সংকোচন। বুঝতে পারলাম না, একটু জোরে বলেন। সংকোচন, সংকোচন বলে। সংকোচন, টেনে ধরা, স্প্যাজম হয়, বলে না মাসল স্প্যাজম হয়। তো সেখানে দেখা যাচ্ছে ওরকম কি হলো, তখন সে কি করছে, দেখা যাচ্ছে যে রান্নাঘরে সে কাজের মেয়ের সাথে বা কারোর সাথে কথা বলতেছিল, সে তখন দ্রুত কথা বন্ধ করে দিবে, এবং সে আশেপাশে যে দেওয়াল বা ফার্নিচার যা পাবে সেটাকে একদম চোখ বন্ধ করে ধরে, এটা ধরেন ফার্নিচার, একদম এরকম করে চিপে ধরে একদম চিপে ধরে দাঁত মাস, ব্যথা হচ্ছে, ব্যথা তো ওখানে, কিন্তু এইটা চেপে ধরে আছে, আমাকে তো দেখা যায় এরকম করে আছে। এবার ধরেন এরকম কন্ডিশন হলে কি হবে, কাজের মেয়ে বা সামনে যে আছে সে বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, তখন সে ওই অবস্থায় কি করে, ইশারা করে সে বলে থাকতো, সে থামাচ্ছে, ওই সময় সে কথাও বলতে চাচ্ছে না। তো এইরকম অবস্থায়, এইরকম পরিস্থিতিতে আমাদের অনেকগুলো রূপ দৃশ্য আসতে পারে। কি কি রূপ দৃশ্য আসতে পারে? কোয়াইট ওয়ান টু বি, থামো থামো। আর কি করলো, সে ব্যথা, প্রচন্ড ব্যথা, সে এক দেওয়াল বা ফার্নিচার
বা যা যা পাচ্ছে সেখানে একদম চিপে ধরে থাকতেছে, সেটা কি আমাদের রুব্রিক্স আছে ক্লিনজিং পার্সন অর ফার্নিচার। আমি দিয়ে দিচ্ছি ক্লিনজিং পার্সন অর ফার্নিচার। স্যার এখানে সেলফ কন্ট্রোল অফ লুজিং হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, অবশ্যই হবে। সেলফ কন্ট্রোল অফ লুজিং অ্যাজ ইফ গোয়িং টু লুজ সেলফ কন্ট্রোল, ঠিক আছে। কিন্তু আসলে মূল জায়গাটা কোথায়? ফিয়ার অফ লুজিং সেলফ কন্ট্রোল। মূল জায়গাটা হচ্ছে ফিয়ার অফ লুজিং সেলফ কন্ট্রোল, ঠিক আছে। আমরা বিষয়গুলো তো বুঝতেছি, তাই না? এই বিষয়গুলো না বুঝলে আপনি জেলসিমিয়ামের ওই ড্রজিনেস 3D আমরা যেটা শিখে আসছি সেই জায়গায় সব জায়গায় কাজ হবে না। আপনি পাচ্ছেন দেন রেজাল্ট হচ্ছে, কিন্তু আপনি যদি পারফেক্ট সিমিলিমাম করতে যান তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে আগাতে হবে। আপনাকে অবশ্যই জেলসিমিয়ামের এই জেস্টার, আমি যে জেস্টারটা দেখালাম, জেস্টার মানে কি? বডি ল্যাঙ্গুয়েজ। এটা আপনাকে বুঝতে হবে, তার এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে নিতে হবে। চেম্বারে এসেও রুগী এই কাজ করে, তার কষ্টের সময় সে পয়েন্ট ওয়ান টু বি সাথে সাথে কি সে কথা বলতে চায় না, কোনো কনভারসেশন করতে পারে না। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, কনভারসেশন অ্যাভারশন। কনভারসেশন অ্যাভারশন, কনভারসেশন কি? একে অপরের সাথে কথোপকথন করা, সেটাতে তার বিতৃষ্ণা চলে আসে। সে ওই সময় কথা বলতে চায় না। কোন সময় বলতে চায় না? যখন তার স্প্যাজম হলো, যখন তার পেইন হলো, তার সাফারিং আসলো, তখন সে কিন্তু কনভারশন অ্যাভারশনে চলে যায়। আবার এর ঠিক অপোজিট যে রুব্রিক্স আছে, কনভারশন অ্যাভারশনের অপোজিট কি হতে পারে? কি হতে পারে? অনেক বেশি কথা বলে। হ্যাঁ, ডিজায়ার। ডিজায়ার তো আলাদা বিষয়। ডিজায়ার মানে আমার ইচ্ছা বলার, আর আমি এখন বলি অনেক বেশি। লোকাসিটি, লোকাসিয়াস। জেলসিমিয়ামের আমরা খুব সুন্দর একটা রুব্রিক্স পাই আছে, সেটা হচ্ছে ডেলিরিয়াম লোকাসিয়াস। মানে এত লোকাসিয়াস যে সে ডেলিরিয়াস লেভেলে চলে গেছে, তার ছিঁড়ে গেছে, সেই লেভেলে চলে যায়। তাইলে দুইটা কন্ডিশন কিন্তু ভাইস ভার্সা, একসাথে আসবে না। যখন পেইন থাকতেছে, যখন তার কষ্ট থাকতেছে, সাফারিং থাকতেছে, তখন সে কনভার্সন অ্যাভারশনে থাকতেছে। কিন্তু যখনই তার এমনি সিচুয়েশন থাকতেছে, অন্য কোনো সিচুয়েশন থাকতেছে, তখন তার বিহেভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম দেখি, যেখানে লাইট থাকে সেখানে ডার্ক থাকে, এইরকম বিষয়গুলো থাকে। তো এই মহিলা কেন কথা বলছে না? কারণ তার স্পাজম হচ্ছে, তাকে কন্ট্রোল করতে হচ্ছে। যদি কথা বলে তাহলে তার কন্ট্রোলটা ছুটে যাবে। কথা বলতে গেলে তার ধ্যান অন্যদিকে চলে যাবে, যার সাথে কথা বলতেছে অন্যদিকে যাবে। তার মানে কি? তার সেলফ কন্ট্রোল লুজ হয়ে যাবে, সেলফ কন্ট্রোলটা চলে যাবে। এই সেলফ কন্ট্রোল চলে গেলে কি হবে? কি হবে? সেলফ কন্ট্রোল যদি চলে যায় তাহলে কি সমস্যা? জেলসিমিয়ার মাথার মধ্যে কি কাজ করছে? ব্যথা বেড়ে যাবে স্যার, ব্যথা বেড়ে যাবে। ব্যথা বেড়ে যাবে, ঠিক আছে, ব্যথা তো বাড়বে, কিন্তু জেলসিমিয়ামের ইয়ের মধ্যে এত ছোট কাজ করে না। ব্যথা বেড়ে যাওয়া তো ছোট বিষয়। সেলফ কন্ট্রোল চলে গেলে তার কি হবে? তার মধ্যে অর্ডেলস চলে আসবে। অর্ডেলস মানে কি? সেই দুর্বিষহ যন্ত্রণা, আবার ওই পেন চলে আসতে পারে। ওরে বাবা, কি ভয়ঙ্কর পেন! ওই পেনের কথা মনে করলে সে একদম ঘেমে যায়। সেই পেনটা আবার চলে আসতে পারে। বর্তমানে সে ওইভাবে কন্ট্রোল করে ওটাকে থামিয়ে রাখার চেষ্টা করছে, থামিয়ে রাখতে চাচ্ছে। আমি কি বুঝাতে পারলাম? আমার ধারণা আপনারা বুঝেছেন। তো আরেকটা পরিস্থিতি এই জেলসিমিয়ামের যখন স্পাজম হয় তখন হয়। আরেকটা পরিস্থিতি, একটা তো বুঝলেন ফেয়ার অর্ডেলস এর বিষয়, এবং সে ওই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা তো বুঝছেন। আরেকটা ইয়ে আছে, আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা মহিলা আসছে, মহিলার বয়স মোটামুটি 35। তো মোট 3-4 বছর আগে তার ডান হাতে অনেক ব্যথা ছিল। ডান হাতের লক্ষণ মানে আবার লাইকোপোডিয়াম মনে করেন না। হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসগুলোকে এখন অ্যালাউই করি না, ঠিক আছে। তো 3-4 বছর আগে তার ডান হাতে অনেক ব্যথা, একদম পুরো হাত জুড়ে অনেক ব্যথা। তো বেসিক্যালি এই মহিলার পরিবার একটু রিমোট অঞ্চলে থাকে, একটু মফস্বল গ্রাম এলাকায় থাকে, আমাদের এইখান থেকে ধরেন 15-20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে থাকে।
যা হোক, সে সব সময় ভয়ানক ব্যথা হতো সে সময়। তো এখন যখন সে আমাকে তার ব্যথার কথা বলছিল, আমার সামনে সে আসছে, কেস টেকিং দিচ্ছে, তো সে আমার সামনে বসে আছে, বর্তমানে কিন্তু তার ওই ব্যথাটা নাই। আমার সামনের চেয়ারে সে যখন বসে আছে তখন তার ব্যথাটা নাই। ব্যথাটা ছিল সকালবেলায়, তারপরে মোটামুটি কমে গেছে। কিন্তু আমার সামনে সে যখন পেন নিয়ে কথা বলতেছিল, তাকে এত পেরেশান দেখাচ্ছিল, এত মানে ঘাবড়িয়ে গেছে, এত মানে কি বলবো, বিভৎস, মানে ভয়াবহ দেখাচ্ছিল। সে বলছে যে স্যার, 4 বছর আগে আমার এখানে প্রচন্ড ব্যথা হয়েছিল, কি যে কষ্ট। তো তখন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছিল ফ্রোজেন শোল্ডার। তো তিনি অনেক ওষুধ দিয়েছিলেন, কিন্তু মোটেই ভালো হচ্ছিল না, অনেক দিন আমাকে কষ্ট করতে হয়েছে, তারপরে ধীরে 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 সেটা কমে গেছে। ডাক্তার আমাকে বলেছিল ওই ব্যথাটা আবার ফিরে আসতে পারে। অনেক কষ্ট পেয়েছি স্যার সে সময়। মহিলা যখন এই কথাগুলো বলছিল, তখন সে পেনের যে এক্সপ্রেশন, ও ভয়ানক ব্যথা হচ্ছিল, ইস কি বলবো ডাক্তার সাহেব। পেন কিন্তু নাই এখন, আমার সামনে চেয়ারে সে বসে আছে, এই চেয়ারে বসে থাকা অবস্থায় কিন্তু পেন তার নাই, কিন্তু তার মধ্যে পেনের এক্সপ্রেশন, পুরা ওই সময়ের যে ইমপ্রেশন সেটা তার মধ্যে ঢুকে আছে। সে পেইনের এক্সপ্রেশন দিচ্ছে, এটা দেখা যায়, আপনারা চেম্বারে দেখতে পাবেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো এই ব্যথা এবার যে আবার এটা শুরু হলো কিভাবে। তো রোগী বলছে যে আমরা আগে গ্রামের বাসায় থাকতাম, এখন আমার হাজবেন্ড শহরে একটা চাকরি হয়, এই জন্য আমরা চলে আসছি। তো আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, হাজবেন্ড আমাদের স্কুল, আমাদের গ্রামের একটা স্কুলে, হাই স্কুলে পার্ট টাইম চাকরি করত। তো 2-3 ঘন্টা ক্লাস নিয়ে সে সরাসরি বাসায় ফিরে আসতো। আর ঘটনাটি যেটি হলো যে, মানে তার সাথে কথোপকথন করে যেটা পেলাম, সেটা হলো যে তার যে হাজবেন্ডের যে স্কুল, সেটা একদম বাড়ির কাছাকাছি ছিল, একদম একই পাড়ায়। কোনো সমস্যা যদি হতো 10-15, মানে হাজবেন্ডকে কল দেওয়া 10 থেকে 15 মিনিটের মধ্যে হাজবেন্ড বাসায় হাজির। তো ওই মহিলার যখনই ব্যথা হতো, তখনই সে অর্ডেলস এর মধ্যে চলে যেত, সে সময়ের কথা বলতেছি। এই ব্যথা আর আগের মতো হয়ে যাবে না তো? এই এই কথাটা মহিলাটা বারবার জিজ্ঞাসা করতেছিল। আপনি পরিস্থিতিটা বোঝেন, আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি আমার মতন করে ভেঙে ভেঙে। সেটা হচ্ছে মহিলার হাজবেন্ড 10 থেকে 15 মিনিট হাঁটা দূরত্বে তার স্কুল ছিল। কোনো সমস্যা হলে তাকে ডাক দিলেই পাওয়া যেত। মহিলার যখন ব্যথা হতো, সে হতো, চলে আসতো। তার তো ভয়াবহ এই অডেলস অডেলস ভয়াবহ রকম ব্যথা তার মধ্যে আসতো। আর এবার সে কেস টেকিং এর সময় বারবার সে বলছে, ডাক্তার সাহেব আমার আবার ওরকম আগের মতো হয়ে যাবে না তো? মোটামুটি ধরেন 15-20 মিনিট ছিল, কেস টেকিং চলছিল 20 মিনিটের মতো। না হলেও 50 বার সে জিজ্ঞাসা করছে, স্যার এটুকু আমি জানতে চাই, এই যে আমার এই যে ব্যথাটা ফ্রোজেন শোল্ডার টাইপের, তাই তাই তো না স্যার, এটা এটা আবার আগের মতো হয়ে যাবে না তো স্যার? ওই যে আগের মতন ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে না তো? তা আমি তাকে বললাম যে এই সেরকম কিছু হবে না, আপনি খালি মিছামিছি ভয় পাচ্ছেন। আমি বুঝেই গেছি পেশেন্ট জেলসিমিয়ামের। সে বারবার তার ব্যথাটা আগের মতো হয়ে যাবে না তো, হ্যাঁ, এই কথা জিজ্ঞাসা করছে। তা আমি বললাম যে না, ব্যথা আগের মতো হবে না, আপনি ওষুধ খান, রেস্ট নেন, সব ঠিক হয়ে যাবে। ডিম খাবেন প্রতিদিন, আর ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাবেন, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সে বলছে হ্যাঁ স্যার, আরাম তো হবেই। তারপরেও বলছে যে স্যার আরাম তো হবে, ঠিক ঠিক আছে স্যার, কিন্তু আমি সারা রাত এই নিয়ে চিন্তা করি। আপনি কি শিওর যে আমার আবার ওই আগের রোগটাই চলে আসলো না তো, মানে ওই যে ফ্রোজেন শোল্ডারটাই আবার হয়ে গেল না তো? বারবার বারবার এই কথা বলতেছে। রুগী বলছে যে আসলে স্যার ওই সময় ব্যথাটা এমন হয়েছিল, এত কষ্ট ছিল, কি আর বলবো স্যার। এই যে এইরকম দেখবেন আপনাদের চেম্বারেও রুগীরা সেরকম একই কথা ঘুরে ফিরে খালি তার ওই পেনের কথা, তার ওই সাফারিং এর কথা, তার ওই স্পাজমের কথা, তার ওই আদার্স যে প্রবলেম, ঘুরে ফিরে একই কথা বলছে। মানে এতবার আপনাকে বলবে, আপনি একদম বোর হয়ে যাবেন, আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনি যদি শর্ট টেম্পার্ড ডাক্তার হয়ে থাকেন, আপনি তার কাছে রাগই ঝেড়ে দিয়েছেন, যদি রাগ ঝেড়ে দিয়েছেন রুগী শেষ, এটা করতে যাবেন না। সে বলুক, আপনাকে আল্লাহ দুটা কান দিয়েছে, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দেবেন, সিম্পল হিসাব।
সে মিনিটে মিনিটে আপনাকে এরকম প্রশ্ন করতে পারে। তো আমি ইনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত টেনশন করছেন কেন? তো রুগী বলছে, দেখেন খুব সুন্দর কথা বলছে, যে আমরা আগে গ্রামের বাড়িতে থাকতাম, তো তার হাজবেন্ড, তার স্কুলটা একদমই বাড়ির পাশে ছিল, কোনো কিছু হলে ফোন দিলে সে সাথে সাথে চলে আসতো। আর এখন শহরে আসার পরে সে একটা প্রাইভেট অফিসে জব করছে, তার অফিসটাও শহর থেকে একটু বাইরে। আমি যদি তাকে কল দিই তাহলে তার আসতে কমপক্ষে 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো যতক্ষণে সে বাসায় আসবে ততক্ষণে আমার দেখা যাচ্ছে অবস্থা আরো খারাপ হয়ে গেল। ভালো করে খেয়াল করেন এখানে কন্ট্রোলের জায়গাটা কোন জায়গায়, এটা ভালো করে খেয়াল করেন। আপনি কথার ভাষটা ভালো করে বুঝেন। কন্ট্রোলের কথা রুগী কিভাবে বলছে? গ্রামের সিচুয়েশনটা ছিল কন্ট্রোলের মধ্যে। হাজবেন্ডকে ডাকা, হাজবেন্ড এসে তার যাবতীয়, হাজবেন্ড আসলে তাকে লাইট দিত, হাজবেন্ডকে ডাকা মাত্রই দেখা যাচ্ছে 15 মিনিটের মধ্যে সে চলে আসছে, 10 মিনিটের মধ্যে চলে আসছে। মানে কি, আমি কল করলাম, হাজবেন্ড চলে আসলো, আমি লাইট হয়ে গেলাম, ঝামেলার মধ্যে ছিলাম, আমি লাইট হয়ে গেলাম। সবসময় লাইট মানে কিন্তু জানা জিজ্ঞাসা এটা না। লাইট মানে বোঝা হটানো হতে পারে, ঝামেলা থেকে মুক্ত হওয়া হতে পারে। আমি ঝামেলায় ছিলাম, হাজবেন্ডকে কল দিলাম, হাজবেন্ড চলে আসলো, মানে কি পজিটিভ লাইট চলে আসলো। তখন কোনো টেনশন হতো না, সবকিছু যা হবে হাজবেন্ড করে নিবে। কিন্তু শহরে আসার পরে কি হলো, লাইটের সোর্সটা আর ওরকম নাই। এজন্য কি হচ্ছে, সে লাইট নেওয়ার জন্য সে আমার কাছে আসছে, ডাক্তারের কাছে আসছে। স্যার বলেন না, ওই অসুখটা না তো, ওরকম না তো, অনেক কষ্ট হয়েছিল স্যার, আমি কেন এত বারবার জিজ্ঞাসা করছি স্যার, আমি কেন এত বারবার জিজ্ঞাসা করছি স্যার। আপনি মনে বুঝতে পারছেন, কারণ কষ্টটা আমার তখন অনেক হয়েছিল, কষ্টটা আমি ভোগ করেছিলাম, আমি জানি স্যার। বাবা কি ভয়াবহ যন্ত্রণা, এত কষ্ট হচ্ছিল যে স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভয়াবহ যন্ত্রণা। তো সে কিন্তু বেসিক্যালি আমার কাছে এসেছে বা আপনার কাছে যাবে, হ্যাঁ, এসেছে কিন্তু ডাউটের জন্য না, সে কিন্তু আসছে ভয়ের জন্য। তো এইরকম ক্ষেত্রে তাকে আপনি জেলসিমিয়ামের 30 বা 200 একটা ডোজ দিয়ে দেন, সে অনেক আরাম পেয়ে যাবে। এই রুগীটাও আরাম পেয়ে গেল এবং মোটামুটি কয়েকদিনের মধ্যে তার ব্যথাও চলে গেল। কিন্তু তারপরেও যে তার অ্যাসুরেন্সের প্রয়োজন ছিল, সে যার পিছনে গেলে সে অ্যাসুরেন্স হয়, তার পিছনে সে বারবার ছুটবে। কিছু কিছু কেস আপনিও পাবেন, আপনার চেম্বারেও আপনি পাবেন, আপনার ক্লিনিকে আপনি পাবেন, আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে এটা কি, এটা কেন হচ্ছে, কিভাবে হলো, কেন সে বারবার এই প্রশ্নগুলো করে। এটা চিন্তা করে দেখবেন। হাইসিমাসও করে, তাই না, বেলেডোনাও করে, স্টামোনিয়ামও করে। আমি আসবো ব্যাখ্যা আমি দিব, পার্থক্য কি করে করবেন, এগুলো শেখার আছে। এই জেলসিমিয়াম কেন করে? কারণ তার অ্যাসুরেন্সের প্রয়োজন। তার যতটুকু অ্যাসুরেন্সের প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে দিতে পারবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না তাকে স্যাটিসফাইড করতে পারবেন, সে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই প্রশ্ন করেই যাবে, স্যার এটা আবার আগের মতন হলো না তো, এটা কি, কেন হচ্ছে, কোত্থেকে আবার শুরু হচ্ছে, বারবার একই প্রশ্ন সে করবে। কারণ তার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তো আপনি তাকে অ্যাসুরেন্স দেন, তার স্যাটিসফ্যাকশন দেন, দেখবেন যে সে আর প্রশ্ন করবেন, আপনি ওষুধ দিয়ে দেন, সে ভালো হয়ে যাবে। তো অনেক সময় আপনার আপনার কাছে এইরকম কেস স্টামোনিয়ামের বলে মনে হবে, হ্যাঁ, স্টামোনিয়ামের মতন মনে হবে, আপনি স্টামোনিয়ামের সাথে হয়তো গুলিয়ে ফেলতে পারেন, আপনার মধ্যে কনফিউশন তৈরি করে ফেলতে হবে, মানে হতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই। তো এটাও একটা মহিলা, ধরেন যে 40 ইয়ার্স এজ, তার প্রবলেম হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার তো বুঝেন, কোনো কিছু নিয়ে প্যানিক হয়ে একদম হিস্ট্রিয়াগ্রস্ত হয়ে যায়। আমি একদিন হিস্ট্রিয়া নিয়ে আলোচনা করব। হিস্ট্রিয়া সুন্দর জিনিস, বোঝার আছে, এর মধ্যে অনেক সাইকোডিনামিক্স আছে, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। তো যাক, এই মহিলার প্যানিক ডিসঅর্ডার, বিয়ের পর থেকে সে আলাদা বাসায় থাকতো, মানে একদম প্রথম দিন থেকেই হাজবেন্ডের বিজনেস সুবাদে সে মানে আলাদা থাকতো, শ্বশুর বাড়িতে থাকতে হতো না। তো হাজবেন্ড বেসিক্যালি ইদানিং কোনো একটা বিজনেসে লস খেয়েছে বা কোনো একটা জায়গায় ধরা খেয়ে, মানে ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে কোনো একটা ঝামেলা হয়, তারা এই মানে শহরের এই ইয়ে থেকে বাদ দিয়ে তারা এখন মানে গ্রামে মফস্বলে চলে যাবে। আগের কেস ছিল কিন্তু মফস্বল থেকে শহরে আসা, আর এটা হলো শহর থেকে মফস্বলে চলে যাবে। তো শ্বশুর বাড়িতে যে এখন তাকে থাকতে হবে। এবার সে যখন আসছে, এসে বলছে যে স্যার
ওখানে তো সবকিছু নতুন, সবকিছু নতুন নতুন হবে, জানি না কেমন হবে। ওখানে যারা আছে তারা তো সবাই আমার নতুন। সকালে উঠে আমার হাজবেন্ড তো এই বিজনেস প্রতিষ্ঠান তো এখানেই আছে, সে তো চলে আসবে, শহরে চলে আসবে, শহরে চলে আসবে। এখন আমরা যে বাসায় আছি এখান থেকে তার অফিস খুব কাছাকাছি, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে তো মানে তার বিজনেস প্রতিষ্ঠান হচ্ছে খুব কাছাকাছি, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে তো তার এই বিজনেস প্রতিষ্ঠান তো অনেক দূরে। প্রয়োজনের সময় তো তাকে পাবো না, প্রয়োজনের সময় তো তাকে পাবো না। হ্যাঁ, আবার তাছাড়া আমি ওখান থেকে যে আপনার কাছে ওষুধ নিতে আসবো, এটাও তো আপনার চেম্বারও তো অনেক দূরে। তো আমার যদি কিছু হয়ে যায় তো, এই আমার কিছু হয়ে যায় তো, আমার যারা স্ট্যামোনিয়ামের ক্লাস করেছেন এই টোনটা কিসের মনে আছে কারো? আমার যদি কিছু হয়ে যায় তো, কারো মনে আছে? হ্যাঁ, হ্যালো, না আপনার কথা হাইসোমাস না, এটা স্ট্যামোনিয়ামের কোন ইয়ের সাথে মিলে? আমার যদি কিছু হয়ে যায় তো, আপনার চেম্বার তো দূরে, ভুলে গেছেন? এটা হলো স্ট্রেঞ্জ। স্ট্যামোনিয়াম আমরা কি বলেছিলাম? স্ট্রেঞ্জ, সবসময় আশঙ্কা করে যে স্ট্রেঞ্জ কিছু একটা হবে, অদ্ভুত কিছু একটা হবে, অপরিচিত কিছু একটা হবে। এই ফিলিংসটা হচ্ছে স্ট্যামোনিয়ামের স্ট্রেঞ্জের মতন। আমরা, আপনি দেখে নেন, ভিডিও দেখে নেন, তাহলে বিষয়টা আবার ক্লিয়ার হবে। রুগী বলছে যে প্রয়োজনের সময় তো আমার হাজবেন্ডকে আমি পাবো না, আর তাছাড়া আপনার চেম্বারটাও তো আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে, আর আমার যদি কিছু হয়ে যায় তো, তার মানে কি এখানে একটা স্ট্রেঞ্জ, তার তো এখন কিছু হয়নি, স্ট্রেঞ্জ কিছু অপরিচিত কিছু একটা হবে। স্ট্যামোনিয়ামের ভয়টা কি নিয়ে? স্ট্রেঞ্জার নিয়ে, অপরিচিতদের নিয়ে, সেরকম একটা ভাবনা ওইখানে থাকবে। তো কিন্তু এখানে জেলসিমিয়াম, এই পার্সন জেলসিমিয়ামের ক্ষেত্রে সে কি করে? সে কন্ট্রোল রাখার চেষ্টা করে। যখন আপনি কন্ট্রোল রাখার চেষ্টা করবেন তখন আশেপাশে যারা আছে, ভালো করে বুঝেন, এর কিন্তু খুব ডিপ লেভেলে বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, একদম ঠান্ডা মাথায়। অন্যদিকে কনসেন্ট্রেট করা বাদ দিয়ে একদম পুরোপুরি আমার দিকে কনসেন্ট্রেট করেন, আমার চোখের দিকে কনসেন্ট্রেট করেন, করে বুঝেন জেলসিমিয়াম কন্ট্রোলটা কিভাবে রাখছে। আপনি মনে করেন আপনি জেলসিমিয়াম, আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, তখন কি আশেপাশে যারা আছে, আপনি যাদের যাদের কাছ থেকে আপনি অ্যাসুরেন্স পান, যাদের কাছ থেকে আপনি সেই সাপোর্টটা পান, যে যাদেরকে আপনি হোল্ড করে রাখেন, ঠিক আছে, জেলসিমিয়াম চাবে যে আশেপাশে যারা আছে, যে যেখানে আছে তারা সেভাবেই থাকুক, যে যেখানে আছে তারা সেভাবেই থাকুক, যাতে আমার কোনো প্রবলেম বা কোনো কষ্ট, কোনো সাফারিং, কোনো অডিয়েন্স যদি কিছু হয়ে যায়, আমি যাতে তাদের কাছ থেকে সাপোর্টটা পাই। এই কারণে জেলসিমিয়ামের বাচ্চারা দেখবেন জ্বর টর হলে ওই মাকে কাছে রাখে, আমরা ওটা পালসিডিলার সাথে গুলাই ফেলি। জেলসিমিয়াম বাচ্চা কিন্তু জ্বর হলো কিছু হলো দেখবেন যে মাকে ছাড়ছে না, মাকে ওখানে রাখছে। মা কি বলেছিলাম? মায়ের ডেফিনিশন গতদিন কি দিয়েছিলাম বলেন? আনকন্ডিশনাল লাভ। এই তো এরা খালি ওই পুরনো জিনিস মাথার মধ্যে ঢোকায় রাখে, ওইটা আর বাইর করতে যায় না। ন্যাচারাল ওয়ে স্যার, ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল লাভ। পুরো পুরনো জিনিসগুলো মাথা থেকে বাহির করতে হবে। আমরা তো অ্যাডভান্স হচ্ছি না। আমরা কি করি? প্রথমে হাসি আর কি দেখি, বেলেডোনা চিনাই কিভাবে? প্রথমে বেলেডোনা চিনাই হে 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 করে হাসছে আর ফেবুলাস দিয়ে, কিন্তু পরের বেলেডোনা গুলো কি তাই হয়? পরের বেলেডোনা তাই হয় না, আরো আমরা ডিপ লেভেলের দিকে যাই। যখনই কোনো টেনশন অ্যাংজাইটি থাকে তখন তো কোনোভাবে বেলেডোনা হতে পারে না, তাই না? অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি বা কেয়ারফুল ফ্যামিলি অ্যাবাউট, এগুলা যদি হয় তাহলে বেলেডোনা হবে না। তাহলে আপনাকে পূর্বের জিনিস বারবার কপি পেস্ট করলে হবে না, এই ইয়েগুলো নিতে হবে। তাহলে কি ন্যাচারাল এবং পজিটিভ ইয়ে হলো মা। মায়ের মতন তার কেউ নাই, 99% ইয়েই তার মা হয়, তাই না? তো এই জায়গাটা হলো এরকম। জেলসিমিয়াম তার কষ্টের সময় তার এনভায়রনমেন্টে যারা আছে, মানে আইপিআর এ যারা আছে, তারা যে যে জায়গায় আছে তারা সেই জায়গায়, আমার সাথে লেগে থাকতে হবে তা না, তারা যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকুক। কারণ আমার যে কষ্ট আছে, আমি যাতে ওই কষ্ট নিয়ে অডেলসে না চলে যাই, অডেলস মানে ভয়াবহতার ইয়াতে আমি না যাই, এটাই তার কোর। তার জেলসিমিয়ামের ফোকাসটা কিন্তু অডেলসের দিকে থাকে। এইটা ভালো করে মাথার মধ্যে ঢুকে নেন।
এই বিষয়টা ভালো করে বুঝলে আপনি স্টামোনিয়ামের সাথে কখনোই কনফিউজড হবেন না। স্টামোনিয়াম কি যাকে পাবে তাকেই ধরবে, কিন্তু এ কিন্তু তা করলো না, জেলসিমিয়াম তা করলো না। এরকম অনেক সিচুয়েশন আপনি পাবেন যেখানে জেলসিমিয়াম স্টেট খুব স্পষ্টভাবে দেখা যায়। আমরা সাধারণত জেলসিমিয়ামের এই স্টেট গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই পাইলসের রোগীদের ক্ষেত্রে। ফ্রোজেন শোল্ডারে যাদের এই যে হাতের ব্যথা, আপনার এই যে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস বা ইয়েটিয়া হয় না, এই ইয়াদের বা এই আপনার পিএলআইডির যে প্রবলেম গুলো হয়, নড়তে পারে না, চড়তে পারে না, এই পেশেন্ট গুলোর মধ্যে আপনি জেলসিমিয়ামের এতক্ষণ যে স্টেটটা আলোচনা করলাম সেই স্টেট আপনারা পাবেন। চিন্তা করলেই আপনারা একটু ভাবলেই আপনারা এই কন্ট্রোলটাকে খুঁজে পাবেন। কন্ট্রোল মানে সবসময় যে এই জেস্টার সবসময় না, কথা কাজ তার আইপিআর এর সাথে তার রিলেশন, এটা দিয়েও আমরা কিন্তু কন্ট্রোলটাকে দেখতে পাই। আরেকটা রোগীর কথা বলি যার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হয়েছিল, এক সাইড অলরেডি এমপুট করে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে অপারেশন করে, ওই যে মাস্টেক্টমি বলে, সেটা অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তো অপারেশনের পর থেকেই নিউরালজিক পেন তৈরি হয়, একদম ঠিক এই যে রিব আছে আমাদের, রিবের এই খাঁচার ঠিক মাঝখানে, হ্যাঁ, এই বরাবর অপারেশনের জন্য এই নিউরালজিক পেনটা হঠাৎ করে উঠে। আর যখন পেন শুরু হয় তখন এই রুগী বলছে যে যদি আমি কিছু করি তখন সেটা আমাকে ওই জায়গায় রেখে দিতে হয়, আমাকে একদম শান্ত হয়ে, এই রকম একদম শান্ত হয়ে বসে থাকতে হয়। শান্ত হয়ে বসে থাকাটা কি, আমরা কি রুব্রিক্স জানি, কাজ করছে তখন কান্না করে, আর ওই রকম নিউরালজিক পেন, প্রচন্ড পেন উঠে গেল, চুপ করে দেখা যাচ্ছে চেয়ার নিয়ে একদম উঠে গেল। এটা কি? এটা হলো কোয়াইট। হ্যাঁ, থ্যাংক ইউ। কোয়াইট ওয়ান টু বি, একদম চুপচাপ বসে থাকতে হবে, বসে থাকে। কোয়াইট ওয়ান টু বি, যারা নতুন আছেন তাদের জন্য আমি লিখে দিচ্ছি, কোয়াইট ওয়ান টু বি। ঠিক আছে, এটা মনে রাখবেন। কোয়াইট মানে যে একদম চুপ, এটা না। চুপচাপ হয়ে বসে আছে, কোনো কাজ ছেড়ে দিয়ে আছে, এটাও কোয়াইট মানে ওয়ান টু বি। কেউ কোনো কথা বলো না, সবাই চুপচাপ থাকো, এটাও কোয়াইট ওয়ান টু বি। তো যখন অল্প একটু পেন শুরু হয় তখন হাত দিয়ে চেপে, হ্যাঁ। এবার সে যখন আমার সাথে কথা বলতে চেম্বারে আসছে, আমি বললাম যে এখানে বসেন প্লিজ, সে এবার চেয়ারে বসছে না, বলে ঠিক আছে স্যার আমি এখানেই থাকি, সে বসলো না। অনেক রুগী আপনি পাবেন, কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, বসেন, বসবে না, না স্যার ঠিক আছে আমি এখানেই থাকি। কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে যাদের কোমরে ব্যথা আছে, পাইলসের পেন আছে, এরা বসতে চায় না। কেন বসতে চায় না? যে বসার সময় যদি একটু ঝুঁকে বসতে হয়, আর ঝুঁকার কারণে যদি একটু আঘাত লাগে তাহলে তো পেন বেড়ে যাবে, আর পেন হওয়া মানে তার প্রবলেম বেড়ে গেল। ঠিক আছে, এই কারণে জেলসিমিয়ামের মধ্যে আমরা খুব চমৎকার একটা ইয়ে পাই, সেটা হলো ফেয়ার মোশন অফ, মোশান ইয়া হয়ে যায়। ওই দেখবেন ক্লাসিক্যাল ডাক্তাররা আপনার ইয়ে করে, এই অটোতে অটোতে না, ওই যে দ্রুত কি বলে, বাসে বা ইয়ার জার্নিতে বমি টমি করলে বা ইয়ে হলে ওই যে মোশানের ইয়ের জন্য জেলসিমিয়াম দেয় অনেকেই, হ্যাঁ। কিন্তু জেলসিমিয়াম ক্ষেত্রটা তৈরি হতে হবে। এরা কেন ফেয়ার অফ মোশনে যাচ্ছে? কারণ ভয়। আমি যদি মোশনের মধ্যে যাই, আমি যদি বসি এখান থেকে নড়াচড়া করি, তাহলে কি হতে পারে, আমার পেইনটা বেড়ে যেতে পারে। পেইনটা বেড়ে গেলে কি হবে, পেইনটা বেড়ে বেড়ে যদি ওই আগের অর্ডেলে চলে যায়, এই অর্ডেলের ভয়টা কিন্তু তার মাথার মধ্যে যায় না। অর্ডেলটা দেখেন কত ভাবে ঘুরে ইয়ে আছে। আর কি হয়, সে হয় ডিস্টার্ব অ্যাভার্স বিইং। তখন কেউ যদি কথা বলে বা কোনো শোরগোল বা কোনো কিছু হয়, তখন সে প্রচন্ড বিরক্ত হয়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই নিউরালজিক রুগীকে জিজ্ঞাসা করলাম, পেনের রুগীকে, যে কি হয়েছে আপনার বলেন তো। তখন রুগী বুকছে, স্যার সেই পেন, এখন পর্যন্ত যত ডাক্তারের কাছে গেছি সবাই বলেছে আপনার লক্ষণ তো ভালো দেখাচ্ছে না, ক্যান্সার হয়েছিল, আবার সেটা ছড়িয়ে পড়তে পারে। আপনি এক কাজ করেন, ক্যান্সার স্পেশালিস্টের কাছে যান, নাহলে ভারতে যান, ইয়াতে চলে যান, ভেলোরে চলে যান, বা টাটা মেমোরিয়ালে চলে যান। কিন্তু আমি তাকে বললাম, বাদ দেন তো, ভারতে পরে যান, গেলে পরে যান, আগে ওষুধ খান, আমি ওষুধ দিচ্ছি, একদম সব ঠিক হয়ে যাবে।
এই এই জিনিসটাই তো জেলসিমিয়াম চাই। এই পর্যন্ত যত ডাক্তারের কাছে গেছে সব ডাক্তার বলেছে যে আপনার লক্ষণ ভালো না, কেমন কেমন লাগছে, জায়গাটার কালার কেমন লাগছে, আপনার মনে হয় ক্যান্সারটা আবার ছড়াই গেছে, আপনি বাদ দেন, বাংলাদেশের ঘোরাঘুরি করেন না, ভারত যান। তাহলে কি সে কি ন্যাচারাল অ্যাসুরেন্স পজিটিভ ইয়ে পেলো, পজিটিভ লাইট পেলো? পেলো না। কিন্তু আপনি যখনই বললেন আরে বাদ দেন, ওষুধ খান, সব ঠিক হয়ে যাবে, এক ডোজ জেলসিমিয়াম, পরবর্তীতে যত যাই হোক এই রোগী আপনাকে আর ছাড়বে না, সে আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, যে পজিটিভ লাইট দিয়েছে তাকে সে আর ছাড়বে না। কারণ কারণ আপনি একমাত্র পার্সন বা আমি একমাত্র পার্সন যে এটা ব্যাপারই না, তুড়িতে ঠিক হয়ে যাবে। জেলসিমিয়াম এটাই চাই। ঠিক আছে, গতকালকে আপনারা মনে হয় যে অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস এমএল এর কথা বলতেছিলেন, আমি আসবো, ওটা আমার মাথার মধ্যে রেখেছি, ওটার বিষয়টা আলাদা। তো যাক, আমি একবার তাকে ওই পেশেন্টকে পরবর্তীতে কোনো একটা সময় তাকে কোনো একটা ইয়েতে বলেছিলাম তার আরো কিছু সমস্যা আছে, ইউট্রাস রিলেটেড প্রবলেম আছে। তো আমি বলেছিলাম যে আপনি এই সব ইয়েতে আমার কাছে আসেন কেন? হ্যাঁ, তো রুগী বলছে যে ডাক্তার সাহেব আমি তো এই কাজ নিয়ে এই ইয়ের জন্য অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু একমাত্র আপনি বলেছিলেন যে এই ওষুধ খান, তুড়িতে ঠিক হয়ে যাবে। তার মানে কি তুড়িতে ঠিক হয়ে যাবে মানে কি আমি যে লাইটটা দিলাম, পজিটিভ লাইট দিলাম, অন্যরা কিন্তু তাকে এরকম দেয়নি, এই কারণে সে পড়ে আছে। জেলসিমিয়াম পেশেন্ট পাওয়া খুব মজা, এটা কিন্তু আপনাকে আর ছাড়বে না। তো আরেকটা পেশেন্টের কথা শেয়ার করি। ইনি মানে বারবার তার পেশাবের বেগ আসে, ইউটিআর প্রবলেম, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের হয় তারা তো জানেনই যে এই সময় প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া পেইন। ওষুধ কি? ক্যান্থারিস, তাই না? ঠিক আছে, ক্যান্থারিস আমরা পড়েছিলাম, ক্যান্থারিসের প্রেজেন্টেশনটা ক্যান্থারিসের মতন হলে ডেফিনেটলি ক্যান্থারিস দিবেন। তো যাক, এই ব্যক্তির বৈশিষ্ট্যটা এরকম যে তার অল্প কিছু সমস্যা হয়েছে, তার জন্য ওষুধের প্রয়োজন নাই, তারপরেও সে আমার কাছে আসবে, এসে বলবে যে এখন পর্যন্ত তেমন কিছু হয়নি স্যার, কিন্তু কিছু ওষুধ দিয়ে রাখেন। ভালো করে বুঝেন, আপনার কাছে এই 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 টাইপের পেশেন্ট যাই, তার ইউটিআর প্রবলেম ছিল বা যে প্রবলেমই হোক, পাইলসের প্রবলেম বা ধরেন যে অ্যাজমার প্রবলেম বা স্কিন ডিজিজের প্রবলেম, যে কোনো প্রবলেম যেটা নিয়ে তার একটা সময় একদম ফেয়ার সাফারিং চূড়ান্ত লেভেলে, ফেয়ার অর্ডেলস ছিল। হ্যাঁ, এখন তার অল্প অল্প শুরু হয়েছে, কারো হয়তো ওষুধও দেওয়া লাগবে না, কিন্তু সে আপনার কাছে এসে বলবে স্যার কিছু ওষুধ দিয়ে রাখেন, যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে ফোন দিয়ে খাবো, এই জন্য কিছু ওষুধ দিয়ে রাখেন। তো আমরাও এরকম কিছু ওষুধ দিয়ে রাখি, এটাও একটা কিন্তু ফ্যাসেট, এই টাইপের কথাও কিন্তু রুগী এসে বলে। তো সে যখন প্রথমে এসেছিল 4-5 বছর আগে, তখন তার প্রবলেম ছিল বারবার পেশাবের বেগ আসতো, আর খুব বেশি যদি বেগটা হতো, যে সে আবার সম্ভবত একটা কলেজের টিচার এবং দূরে বেসরকারি কলেজের টিচার, একটু মফস্বল টাইপের, তাকে বাস ধরে যেতে হতো, 1 ঘন্টা বাসে জার্নি করতে হতো নিয়মিত, সকালে যে ক্লাস নিয়ে আবার বিকালে আসতে হতো। তো এই পার্সনটা কি করতো, আমি কেস টেকিং বলছি না, আমি মানুষটাকে চেনাচ্ছি, এরকম আপনারাও খুঁজে পাবেন। তো এই পার্সন কি করতো, যাতায়াতের জন্য এমন বাস খুঁজতো, দেখেন এই বাস খোঁজার মধ্যে পজিটিভ লাইটটা কিরকম হয় সেটা আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। সে যে বাস ড্রাইভার বা কন্ট্রাক্ট মানে বাসে উঠবে, সেই বাস বা মানে কন্ট্রাক্টর যারা থাকে যে টিকিট কালেক্ট করে, তাদের সাথে চুক্তি করতো, যে বলতো যে দেখেন আমি যেখানে বলবো সেখানে কিন্তু থামতে হবে। মফস্বলে তো মুড়ির টিন মার্কা বাস, সেটা তো বুঝতে পারছেন। তো সেখানে আমাকে থামাতে হবে। হ্যাঁ, এবং মাঝে মধ্যে কিন্তু রাস্তার মধ্যে তার বাস থামাতে হতো, পেশার বেগ আর কন্ট্রোল করে রাখতে পারতো না। তো এই পার্সন ডাইরেক্ট মানে মেল যেগুলো, যে গেট লক বা বিআরটিসি বাস কিন্তু যেখানে সেখানে থামে না, সে কিন্তু ওই গেট লক বা বিআরটিসি বাসে উঠতো না, কারণ তার কথা মতো তো রাস্তার মধ্যে সে বাসগুলো থামবে না। ঠিক আছে, তো এজন্য সে ওই বাসগুলোতে উঠবে যারা তার কথা শুনবে। হ্যাঁ, তো এই টাইপের ভাবনা
মানে তার মধ্যে থাকতো, অনেক প্রবলেম হতো, ভয়ঙ্কর রকম কন্ট্রোল তাকে করতে হতো। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে যেতে যেতে বেগ চলে আসছে, আর পারছে না, কন্ট্রাক্টরকে বলে বাবা বাস থামাও দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যেত। ঠিক আছে, কিন্তু ওই শর্ত ছিল এক, মানে ওই যেতে যেতে তোর খাতির হয়ে গেছিল, তো এই শর্তে সে বাসে উঠতো। তো এইখানে অনেক মানে জেলসিমিয়ামকে আপনারা পাবেন আরেক ধরনের লাইট পাবেন, যে এরা খুব হাসি মজাক করে। এই পার্সনটাও করতো, বেশ লাইট পার্সন, খুব জলি মাইন্ডেড, গুরু গম্ভীর বিষয় তার মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, স্ট্যামোনিয়ামও কিন্তু গুরু গম্ভীর হয় না, কিন্তু হায়াসোমাস আবার অনেক গুরু গম্ভীর। স্ট্যামোনিয়াম আর হায়াসোমাসের পার্থক্য কিন্তু এই জায়গায় করা যায়। রাশভারী লোক হায়াসোমাস, স্ট্যামোনিয়াম কিন্তু না। জেলসিমিয়াম খুব সিম্পল, এই ব্যক্তিরা খুব হাসি মজাক করে। হ্যাঁ, ইনি আমাকে একদিন বলতেছিল যে স্যার, আমি অনেক জিজ্ঞাসা করে করে বাসে সিট বুক করি, আর তাদেরকে বলতাম যে আমার কন্ডিশন যদি মানো তাহলে আমি প্রয়োজনে আমি ডবল ভাড়া দিব, কিন্তু আমার কন্ডিশন হলো আমার যেখানে প্রবলেম হবে আমি সেখানে থামাতে হবে। তো হাসে স্যার আমি একটা কন্ডিশন দিয়ে নিতাম, দেখা যাচ্ছে ওই দিন আমার আর কোনো প্রবলেমই হতো না। মানে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর বাস থামানোর জন্য রেডি, কিন্তু তার প্রবলেম হচ্ছে না। ভালো করে খেয়াল করেন, এখানে একটু ডিপ লেভেলে বুঝার আছে। এই পার্সনের বাসে যেতে সমস্যা হয়, টয়লেটের বেগ আসে, হিসুর বেগ আসে, সে কন্ট্রোল করতে পারবে না, এই কারণে বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলতেছে, কন্ট্রাক্টরের সাথে চুক্তি করছে যে আমি তোমাকে ডবল ভাড়া দেবো, কিন্তু আমি যেখানে বলবো সেখানে তোমাকে থামাতে হবে। আবার এই লোক হেসে হেসে বলছে স্যার জানেন আমি কন্ট্যাক্ট করলাম, অথচ আমার থামাতেই হচ্ছে না। কেন থামাতে হচ্ছে না ভাই, বলতে পারেন? পজিটিভ লাইট পাইছে স্যার, হ্যাঁ পজিটিভ লাইট পেয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছেন। এই দেখেন, চিন্তা করলে সব আসে। যদি কন্ট্রাক্টর বলতো না থামাবো না, দেখি তখন সুযোগ হলে থামাবো না, নাই যদি বলতো সুযোগ হলে থামাবো, মানে 50-50 চান্সে যদি হতো, ওর কিন্তু ওখানে হয়ে যেত। কিন্তু সে যেহেতু পজিটিভ লাইট পেয়েছে, ওর আর কিন্তু বাস থামানোর ইয়ে হয় না, প্রবলেম হয় না, থামানোর প্রয়োজন হয়নি। ঠিক আছে, যেখানে অ্যাসুরেন্স না, যদি ঢাকা কোচে উঠে বা ধরেন যে গেট লকে উঠে, তাহলে কিন্তু তার প্রবলেম হবে। তো জেলসিমিয়াম দেওয়ার পরে ওই পার্সনের ওই জিনিসগুলো একদম ভুলেই গেছে। ওষুধ খাওয়ার মানে প্রায় 3-4 বছর পরে সে আর আসেনি, আমাদের গেছে গেছে অন্য একটা কাজে আসছিল, তখন বলছে যে এই 3-4 বছর ওরকম সমস্যা দেখাই দেয়নি। তো আরেকটা ইউটিআই এর কেস একটু বলি। একটা মহিলা আসছে তার হাজবেন্ডকে সাথে নিয়ে, তার প্রসবে তীব্র জ্বালা পোড়া, এত জ্বালা পোড়া যে তাকে হসপিটালে ভর্তি হতে হতো, মানে অ্যান্টিবায়োটিক দিয়েও হতো না, তখন ওই হসপিটালে ভর্তি করে রাখতে হতো। তো তার ইউরিন ইনফেকশনটা ঘন ঘন হয়, আর সেই সাথে ব্যথাটা একদমই ভালো হচ্ছিল না। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে সবসময় বলি যে যখন কেস টেকিং শুরুটা হয় কখন থেকে, যখন আপনার দরজা দিয়ে সে প্রথম পাটা রাখতেছে বা দরজার বাইরে যখন দাঁড়িয়ে থাকতেছে, তখন থেকে কিন্তু আপনার কেস শুরু হয়ে যায়, কেস টেকিংটা শুরু হয়ে যায়। এটাকে বলে কি, কেস বিফোর কেস টেকিং, তাই না? তো ওয়েটিং রুমে সে বসেছিল, জাস্ট হচ্ছে, আমি তো দেখাতে পারতেছি না, আমি এইভাবে বুঝাই, দুই হাত একদম আমরা যে পায়ের মধ্যে এরকম করে, মানে এটাকে পা মনে করেন, পায়ের মধ্যে এরকম করে দিয়ে একদম পুস্কির মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে ধরে রেখেছে, একদম চুপ করে বসে আছে। তো যাক আসলো, আমি যখন জিজ্ঞাসা করলাম যে কি হলো, কি হচ্ছে, তখন সে ওই হাত দিয়ে ইশারা করে বলছে যে মানে নেক্সট ডাকলাম, তখন বলে দাঁড়ান আসছি, কথা বলছে না, আসছি। দিয়ে আসার আগে বলতেছে যে আপনাদের এখানে ওয়াশরুম আছে, মানে ইয়েতে বসবে, কনসালটেন্সি চেয়ারে বসবে, মানে আমি কনসালটেন্সি চেয়ারে আছি, তার চেয়ারে সে বসবে, এই সময় বলছে ওয়াশরুম আছে, হ্যাঁ আছে, ওই যে ওখান থেকে চাবি নেন নিয়ে চলে যান। তো আমি বললাম, সে কোন রকম চেয়ারটা ধরে উঠে চাবিটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল, জ্যান নাই তো, একজন ওয়াশরুম ওনার জন্য তার ওয়েট করা যায় না। পরবর্তী পেশেন্টকে ডেকে নিলাম, এদিকে পেশেন্ট দেখছি 5-7 মিনিট হয়ে গেল, দেখি যে আর তার কোনো খবর নাই, খবর নাই, খবর নাই, কি ব্যাপার?
10 মিনিট মনে হয় হয়ে গেছে, আমার এই একটা কেস অলরেডি সলভ হয়ে গেছে, এটাকে ওষুধ দিয়ে বিদায় করেছে, ওনার আর আসার নাম নাই। কি হয়েছে? তো তাকে ওই তখন যে ছিল আমার স্টুডেন্ট, তাকে বললাম যে দেখো তো চেক করে আসো। তো সে চেক করতে গেছে, ছেলে মানুষ, হ্যাঁ, চেক করতে গেছে, চেক বলছে না স্যার শব্দ টব্দ আছে। তো এবার সে যখন ঢুকছে, ঢুকে চাবিটা রেখে করে একটা নিঃশ্বাস ছেড়ে এসে আমার সামনে বসে একদম টেবিলের উপরে জাস্ট এইভাবে মাথা দিয়ে, এই একদম আমার দেখা যাচ্ছে মনে হয় একদম এইরকম করে মাথা দিয়ে একদম টায়ার্ড ভাবে মানে মাথাটা রেখে খুব হালকা হয়ে বসে বললো যে স্যার, উফ, মানে সে কি এতক্ষণ ধরে তার টয়লেটটাকে সে কন্ট্রোল করে রাখতেছিল, যে আমার সাথেও কিন্তু সে কথা বলতেছিল না, চেপে ধরে রাখতেছিল, যে আর যখন তার হলো না সে একদম টয়লেটে যে সে ঝেড়ে আসলো। আর আমি যখন কথা বলতেছিলাম ইশারা করলো, মানে কোয়াইট ওয়ান টু হলো, হ্যাঁ, হয়ে সে কিন্তু তার কনসেন্ট্রেশন দিয়ে সেই জায়গায় চেপে ধরে বসে আছে। আমার সাথে কথা বললে বা আমার সাথে কথোপকথন করলে বা আমার চেম্বার তার কন্ট্রোলটা লুজ হয়ে যেতে পারে, এই কারণে সে এই কাম করতেছিল। ঠিক আছে? তো তার ধ্যান ছিল তার পেশাব বা পায়খানা যেটা হোক সেই দিকে, সে ওইভাবে করেছিল। তো এই জায়গায় আমরা যে রুব্রিক্স চিন্তা করতে পারি, এই রুব্রিক্স আমি বিস্তারিত আলোচনা করব। সেই রুব্রিক্সটা হলো কনফিউশন অফ মাইন্ড, muscles refuse to obey the will when attention is turned away। এটা একটু লিখে নেন, এটা খুব সুন্দর একটা রুব্রিক্স বোঝার, যদিও ভুল রুব্রিক্স, তারপরেও আমি এটা বোঝানোর চেষ্টা করব। কনফিউশন অফ মাইন্ড, muscles refuse to obey the will when attention is turned away। ঠিক আছে? এইটা কিন্তু হচ্ছে জেলসিমিয়ামের একটা মানে আপনি এই জিনিসটা যদি পেয়ে যান তাহলে আপনি জেলসিমিয়াম একদম ট্র্যাক করে ফেলে দিলেন। আসলে ক্রাক্স এটা হলো একদম জেলসিমিয়াম জিস্ট। তো এই পেশেন্টকে 1 গ্রামের মধ্যে জেলসিমিয়াম 1 ফোঁটা দিয়ে 30 মনে হয় 1 ফোঁটা দিয়ে বলা হয়েছিল যে আপনি 10 মিনিট পর পর 3 বার এটা খেয়ে নেবেন। তো 3 দিন পরে সে আরেকজনকে সাথে ধরে নিয়ে আসছে, তার মতন সমস্যা, যে স্যার আপনি যেদিন দিয়েছিলেন আপনার ওষুধটা একদম পুরোই জাদু, প্রথম ডোজ খাই আমার একদম নাই, আমি তো এরকম হলে আমি তো বুঝি যে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়, এবার কিছু হয়নি। মজার ব্যাপার হচ্ছে তারপর থেকে তার আর এই প্রবলেমই দেখা দেয়নি। ঠিক আছে? এইটা হলো কনফিউশন। আমি এটার ব্যাখ্যাটা দিব আজকে না, আমি এটার ব্যাখ্যাটা খুব বিস্তারিত ভাবে দিব। আরেকটা কেস, একটা ছোট্ট কেস একটু শেয়ার করি, এটাও ভালো করে বোঝেন, একই টাইপের, তো এই কারণে আমি এগুলো বলতেছি যে আপনাদের মাথার মধ্যে যাতে এই জিনিসগুলো ঢুকে থাকে। তো এই বাচ্চাটার বয়স কত হবে, ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ, মাকে নিয়ে আসছে তার সাথে করে। তো গত কয়েক মাস ধরে প্রায় 4-5 মাসের বেশি, ধরেন 6 মাসের মতন তার পেটে ব্যথা, খাওয়ার পরপরই একদম টয়লেটের বেগ চলে আসে, টয়লেটে যেতে হয় ঘন ঘন, আর টয়লেটে গেলে ঘন ঘন যেতে হয়। তো এলোপ্যাথি ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে ভালো, আবার দেখা যাচ্ছে যে ওষুধ বন্ধ করার 1 সপ্তাহের মধ্যে আবার সমস্যা শুরু। তো এত ছোট বয়সে তো সাধারণত আইবিএস হয় না, তো ওই যাক এরকম অনেক বাচ্চা হয়ে থাকে। তো এখন সে পায়খানার বেগ হচ্ছে এমন অবস্থা সে ধরে রাখতে পারে না, টয়লেটে যেতে যেতে দেখা যাচ্ছে প্যান্টে মেখে যাচ্ছে। মায়ের এটা কমপ্লেন ছিল যে প্যান্টে ভরে যায়। তো বাচ্চাটা যখন চেম্বারে প্রবেশ করলো তখন খেয়াল করে দেখলাম যে মানে আমার যারা কি পড়াইছিলাম, বেড়াই টাকার, আমার যারা বেড়াই টাকার দেখেছেন, আমি বেড়াই টাকার যে জেস্টারটা দেখাইছিলাম সেম জেস্টার একদম এসে এটা কি কি বলেছিলাম এটা, ডালনেস স্যার। হ্যাঁ ডালনেস, থ্যাংক ইউ, এটা হলো ডালনেস, থ্যাংক ইউ। হ্যাঁ কিছু বলবেন, হাত তুলেছেন, আচ্ছা যাক। তো এই যে কেউ কিছু বলবেন নাকি, না, আচ্ছা। তো এই যে ডালনেস ভাব, একদম চোখে মুখে কোনো মানে বিকার নাই, জড়ো সড়ো অথর্ব একটা মনে এসে বসলো। বাবা তোমার নাম কি, বললো,
আবার জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে পড়ো, ক্লাস 3, এগুলো বললো, সেগুলো উত্তর দিল, যা যা জিজ্ঞাসা করছি সব উত্তর দিল। আমি বললাম, মা বলতেছে যে ওর প্রবলেম হলো এরকম, মানে প্রবলেম গুলো বললো আর কি। বললাম যে পেটের সমস্যা তো মেনে চলো না, খাওয়া দাওয়া ইয়ে করো না। রুগীর মা বলছে ডাক্তার সাহেব, এই অ্যালোপ্যাথি ডাক্তার যা যা বিধি নিষেধ দিয়েছে সে সব অক্ষরে ভালো করে খেয়াল করেন। অনেক বাচ্চা এরকম পাবেন, অনেক বাচ্চাকে পেশেন্ট আপনারা এই ইয়েটা পাবেন, একদম সেম এই জিনিসে আসে যে ডাক্তার যা যা বিধি নিষেধ দিয়েছে সে অক্ষরে অক্ষরে পালন করে। ডাক্তার যখন বলেছে যে চকলেট খাবা না, চকলেট প্রিয় ছিল, চকলেট বাদ, ফাস্টফুড খাবা না বাদ, বাইরের খাবার খাবা না বাদ। এই রকম ছোট বাচ্চারা কি হয়, আপনি নিষেধ করলেন, সাধারণত কি হয়, ওই ওই 2, 4, 5 মিনিট 10 মিনিট আম্মু খাই, তাও বলবে না, নিয়ে খাওয়া শুরু করে দেবে। কিন্তু এই বাচ্চা চকলেট কেন, কিচ্ছু, কেক থেকে শুরু করে ক্রিস্পি জিনিস, কোনো জিনিস সে, আর তাকে যতই অফার করুক, যেই বলুক, বড়রা বলে খাও, ডাক্তার না, ডাক্তার নিষেধ করেছে, ডাক্তারের কথা শুনতে হয়, সোজা কথা বলে দেবে, মা বলতেছে। তো আমি বললাম যে সে কি সবার কথা শুনে না শুধুমাত্র ডাক্তারের? তো মা বলছে যে শুধু ডাক্তার না, সে টিচারদের কথা একদম অক্ষরে অক্ষরে মেনে চলে। আর কি করে? মা বলছে যে সে কখনো স্কুল মিস করে না, স্কুলের টাইমের আগেই সে স্কুলে চলে যাবে, একদিনও লেট করবে না, মানে একটা দিনও তার লেট হবে না। স্কুলের টাইম হয়ে এলেই মনে হয় যে তার মনে হচ্ছে যে প্যানিক শুরু হয়ে গেল, যে আজ বোধহয় স্কুলে যেতে দেরি হবে। একদম ঘুম থেকে উঠতে যদি কোনোদিন একটু দেরি হয় তাহলে না খেয়ে স্কুলে চলে যায়। তো এরকম করে। আমি একদিন টিচারকে বললাম, তো টিচার আবার বলেছে না, না খেয়ে কখনো স্কুলে আসবে না। তারপর থেকে বাচ্চা পড়ে গেছে বিপদে। বাচ্চা তো ঘুমাতে দেরি হয়, উঠতে চায় না, কিন্তু সময় তো নাই, কিন্তু টিচার তো বলেছে খেয়ে আসতে হবে, না খেয়ে আসবা না। তো একদিন দেখা যাচ্ছে একটু দেরি হয়ে গেল, টিচার বলেছে না খেয়ে স্কুলে আসা যাবে না, তাই তাকে খেয়েও আসতে হবে, আবার ঠিক টাইমে স্কুলে পৌঁছাতে যেতে হবে। এখন আমি যদি খাইয়ে দিতে চাই তাহলে মুখে ভাত নিবে, কিন্তু গলার মধ্যে দিয়ে আর ভাতটা নামতে চায় না, ভয়ে কেমন যেন একদম শক্ত হয়ে যায়। মা বলছে শক্ত হয়ে যায়, গলায় ভাত আটকায় যায়। তো আমি বাচ্চাটাকে বললাম যে স্কুলে যাওয়ার আগে তোমার কি হয় বাবা, এত এত কেন ইয়ে করো? তো সে বলছে যে দেরি করলে যদি ক্লাসে ঢুকতে না দেয়, টিচার ক্লাসে ঢুকতে না দেয়, দেরিতে আসার জন্য যদি শাস্তি দেয়, যদি বসার জায়গা না পাই, ফার্স্ট বেঞ্চে বসবে, ফার্স্ট বেঞ্চে যদি বসার জায়গা না পাই, পরীক্ষা যদি না দিতে দেয়, দেখেন কত কথা, ছোট্ট একটা বাচ্চা। তো পরীক্ষা নিয়ে আমি বললাম যে পরীক্ষা নিয়ে কি কিছু হয়েছে, পরীক্ষার কথা কেন আসলো? মা বলছে যে পরীক্ষার আগে তার ভয় প্রচুর বেড়ে যায়, খুব ভয় পায়। তাহলে কেন ভয় পাই? দেখেন আগের পরীক্ষাগুলা কি ধরনের বললাম, পাইলসের ক্ষেত্রগুলাতে বা ইয়েগুলাতে, ওগুলো মাথায় রেখেন, আর এই বাচ্চার ইয়েগুলা দেখেন। তো তাকে বললাম কেন ভয় পাই পরীক্ষা? বলে যদি ভুলে যায়, পরীক্ষার খাতায় যদি লিখতে না পারে। তো আমি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার আসলে ভয়টা কি নিয়ে? তখন বাচ্চা বলছে পায়খানা নিয়ে ভয়। পায়খানা নিয়ে? মা বলতেছে যে ডাক্তার সাহেব ওর পায়খানা নিয়ে খুব ভয়, আগে এরকম ছিল না। এই গত বছর ক্লাস পরীক্ষা দেওয়ার সময়, মানে ক্লাসের ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় তার ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া হয়, কয়েকটা পরীক্ষা সে দিতে পারেনি, তখন সে খুব কান্নাকাটি করেছিল। আমি খেয়াল করে দেখেছি পরীক্ষার আগে ওর শরীরটা খারাপ করবেই, অনেক বাচ্চা পাবেন পরীক্ষার আগে শরীর খারাপ করে। তারপর থেকে ওর এই ভয়। হ্যাঁ, এই বোধহয় আর পায়খানা, আমার মনে হয় পায়খানা শুরু হয়ে গেল, এই বোধহয় শুরু হয়ে গেল। তখন যদি পায়খানা নাও হয় তবুও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পেশাব হবে। তো তাকে এই জেলসিমিয়াম 1M দেওয়া হয়েছিল, হ্যাঁ, মেন্টাল লেভেলে 1M দিয়ে দেওয়া হয়েছিল। তো বাচ্চাটির পরিবারের লোকজন এখনো বিভিন্ন সমস্যার জন্য আসে। তো তারা বলছে যে তারপর থেকে আর বাচ্চাটার কোনো প্রবলেম হয়নি, পরীক্ষার ভীতি সম্পূর্ণ চলে গেছে, এখন সে রীতিমতো খেয়ে দিয়ে একদম ঠিক টাইম মতো স্কুলে যায়। তো কেসটার মধ্যে ফার্স্ট যে বিষয়টা থাকে, আমি অ্যানালাইসিসে চলে যাচ্ছি, সেটা হলো যে অবজারভেশন পার্ট।
অবজারভেশন পার্টটা হলো বাচ্চাটা জড়সড়, হ্যাঁ, একদম মানে ড্যাব ড্যাব করে স্থির হয়ে তাকায় আছে, ফেলায় তাকাচ্ছে, এটা হলো ডালনেস। আপনারা তো বলেই দিলেন। তো যখন আপনার চেম্বারে কোনো পেশেন্ট ঢুকবে, যদি খুব এদিক ওদিক তাকায়, কিউরিয়াস, আমি তো এগুলো বলেছিলাম, কিউরিয়াস ক্যাটাগরি হলে তখন এক শ্রেণীর মেডিসিন যাবে। আবার এই ডালনেস ভাব যখন আসছে, তার মানে একটা বিশেষ ক্যাটাগরির মেডিসিনের দিকে যাবে, এটাই তো, তাই না? এটা হচ্ছে আপনাকে গাইড করবে, আপনি কোন দিকে কেসটা যাচ্ছে, এটা আপনাকে গাইড করবে। তারপরে আমরা কি পেলাম? এই বাচ্চাটা স্কুল, শিক্ষক, ডাক্তার এবং বড়দের কথা একদম অক্ষরে অক্ষরে মেনে চলে। ডাক্তার বলেছে 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 এটা একদম ফলো করতে হবে, টিচার যা বলেছে সেটা পালন করতে হবে। মায়ের কথা মতে যে বাচ্চা গুরুজন যা বলে, ডাক্তার যা বলে, টিচার যা বলে, সেটা শ্রদ্ধার সাথে মানে একদম মানে মানবেই, তার যত কষ্ট হোক। এই যে যেমন টিচার বলেছে যে একদম টাইম মতো আসতে হবে, খেয়ে দিয়ে স্কুলে টাইম মতো আসতে হবে, এখন সে তো ছোট বাচ্চা, তার উঠতে দেরি হয়ে যাচ্ছে, অলসতা, কিন্তু তারপরে উঠে সে খাবার দাবার করে তাড়াহুড়া করে স্কুলে একদম টাইম মতো পৌঁছানোর চেষ্টা করছে। এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা কি? কোনো আইডিয়া? এনি আইডিয়া? এটা, এই অ্যাটিটিউডটাকে আমরা কি বলতে পারি? এই স্টেটটাকে আমরা কি বলতে পারি? এই মনোভাবটাকে আমরা কি বলতে পারি? ভেনারেশন স্যার। হ্যাঁ, ভেনারেশন না, ভেনারেশন ডেফিনেশন ভুলে গেছেন। ভেনারেশন না, ছেলেটি স্কুলে মিস করবে না, নির্ধারিত সময়ের আগে স্কুলে যাবে, যাওয়ার আগে প্যানিক তৈরি হবে, তার ভাবটা যে সে ঠিক মতো স্কুলে পৌঁছাতে পারলো না, এরকম একটা ভাব, তাই না? স্কুলে পৌঁছাতে হলে দেরি হলে তাকে শাস্তি পেতে হবে, পরীক্ষা দিতে হবে, এগুলো তো বলতেছিল, বা কোনো একটা অঘটন ঘটে যাবে। হ্যাঁ, অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন, হ্যাঁ, অ্যান্টিসিপেশন তো আছেই, ডেফিনেটলি অ্যান্টিসিপেশন আছে, কিন্তু ওই বিষয়টাকে কি বলে? অক্ষরে অক্ষরে পালন করা, নিজেকে বিসর্জন দিয়ে পালন করা, এটা ডিউটি স্যার। না, ডিউটি না, ডিউটি স্যার রিলিজিয়াস এফেকশন স্যার। হ্যাঁ, বলেন, রিলিজিয়াস, রিলিজিয়াস এফেকশন। এটা রিলিজিয়াস অ্যাফেকশনও না, তার কষ্ট হচ্ছে। আমি আপনাদের নতুন একটা রুব্রিক্স নিয়ে বলি, হ্যাঁ, সার্ভিল, আমি সার্ভিলের ব্যাখ্যাটা দিচ্ছি। সার্ভিল বা সার্ভাইল যেটা করেন, উচ্চারণ করেন, সার্ভাইল উচ্চারণ করেন, এটা বেটার। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি। সার্ভাইল বা ভিল যেটাই বলেন। তো আরেকটু অ্যানালাইসিস করি, তারপরে রুব্রিক্স গুলা নিয়ে ব্যাখ্যা করছি। তো পরীক্ষা ভীতি আছে, ভয়টা কি নিয়ে? ভয়টা কিন্তু ওই যে অ্যান্টিসিপেশন যেটা বললো, যে পরীক্ষার আগে যদি পেটের অসুখ হয়ে যায়, বারবার পায়খানা হয়, পেশাব হয়, হ্যাঁ, তার মূল ভয়টা হলো পায়খানার। তার ডায়রিয়া হয়েছিল, তাই না? ডায়রিয়ার পর থেকে তো তার এগুলা সব শুরু, তার এলমেন্টটা কিন্তু ডায়রিয়া থেকে, তাই না? তো এখন তো তার মধ্যে আমরা কি পাচ্ছি? তার মধ্যে আমরা এই যে সার্ভাইল যেটা, সেটা পেলাম। তারপরে কি তার হলো, আরেকটা পাচ্ছি হচ্ছে অ্যাংজাইটি টাইম ইজ সেট ইফ তার টাইম সেট করা আছে যে 8টা 9টার সময় স্কুলে যেতে হবে, তার আগে থেকে তার অ্যাংজাইটি শুরু হয়ে গেল, ঠিক আছে? তারপরে আর কি পাই? এলিমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, আমাদের সিএম যেটা বললো, এলিমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, সেটাও পাচ্ছি। আর কি? ফেয়ার ফেলিওর অফ এক্সামিনেশন ইন, এরকম রুব্রিক্স নিয়ে অনেক কিছু নেওয়া যায়, আরো গাদা গাদা রুব্রিক্স নেওয়া যায়। ফেয়ার হ্যাপেন সামথিং উইল, কিছু একটা হবে, এটা থেকেও তার একটা ভয় আছে, ঠিক আছে? আর কি? আর হচ্ছে ফেয়ার ডায়রিয়া ফর্ম, ডায়রিয়া থেকে তার হয়েছে। যদিও ডায়রিয়া ফর্ম এটাকে আমরা অনেক ডিপ লেভেলে ইউজ করতে পারি, সেটার ব্যাখ্যা আমরা পরে আসব। এখন আমরা আসি সার্ভিল থেকে, সার্ভিলের ব্যাখ্যা। তো সার্ভিলের খুব ভালো করে বোঝেন, নতুন রুব্রিক্স তো, এইটা একটু বুঝতে হবে, ঠিক আছে? যদিও এখানে সাবমেসিভ আছে, সাবমেসিভ খুব একটা নেগেটিভ টার্মে ইউজ করা হয়, হ্যাঁ, এটা একটা
সেক্স এডুকেশনের সাথে রিলেটেড, ওই ব্যাখ্যা আমি এখন গেলাম না, ওটা ভবিষ্যতে আমরা হয়তো ন্যাট্রামিউর তো পড়াইছি, লাইকোপোডিয়াম বা পালসিটিলার দিকে যখন আবার যাব তখন ওই দিকে আলোচনা করবো। তো এইটার সার্ভিলের আবিধানিক অর্থ হচ্ছে, ডিকশনারিতে কি দেওয়া আছে, দাসোচিত, লিখে নেন, দাসোচিত, কৃতদাস সুলভ, ভিত্ত সম্বন্ধীয়, আত্মবিশ্বাসহীন, স্বাধীনতা চেতনা বর্জিত, মেরুদণ্ডহীন, নত যেন, আমি দিয়ে দিলাম, এগুলো সব ডিকশনারিতে দেওয়া আছে, সবগুলা ডিকশনারিতে দেওয়া আছে। দাসোচিত, কৃতদাস সুলভ, ভিত্ত সম্বন্ধীয়, আত্মবিশ্বাসহীন, স্বাধীন, চেতনা বর্জিত, মেরুদণ্ডহীন, নত জানু। ঠিক আছে? তো কাউকে খুশি করতে হবে, কাউকে খুশি করতে হবে, এটা যখন খুব বেশি তৈরি হয় নিজের মধ্যে এবং তার আনুগত্য করতে হবে, এগুলা একদম ডিকশনারি মিনিং বলতেছি। আরেকটা ডিকশনারি মিনিং হচ্ছে চাটুকারী বা তোষামোদপূর্ণ দাসবৃত্তি, এই যে মোসাহেব থাকে তারা, অতিশয় আজ্ঞাবহ, ওভারলি সাবমেসিভ, ডিকশনারি মিনিং। তাহলে সার্ভিল বলতে এমন ব্যক্তিকে বোঝায় যারা খুব ডেসপারেট ভাবে সহযোগিতা করে, ডেডিকেটেড ভাবে সহযোগিতা করে। যেমন ধরেন যে, এটা ডিকশনারিতে উদাহরণটা দেওয়া আছে যে একটা ব্যক্তি রাস্তার কুকুরকে বিস্কিট খাওয়ায়, ঠিক আছে? তো একটা সময় দেখা যাচ্ছে যে বিস্কিটে তার হচ্ছে না, পাউরুটি দিতে হয় কুকুরকে, এখন পাউরুটি না আসলে ওই কুকুর ধরে ওই প্যান্ট ধরে টানাটানি করতেছে, জোর করে আনতেছে। আচ্ছা, আমি আরেকটু ভালো করে উদাহরণ দিই, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে, আমি এটা মনে ক্লিয়ার করতে পারলাম না। সেটা হচ্ছে যে, আগে অরিজিনটা বুঝেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। সেটা হলো সার্ভিল, আর আরেকটা ওয়ার্ড হলো সার্ভেন্ট। সার্ভিল আর সার্ভেন্ট, সার্ভেন্ট মানে তো আমরা জানি, সার্ভেন্ট কি, দাস বা চাকর, ভৃত্য, তাই না? এই দুটার অরিজিন কিন্তু একই ওয়ার্ড থেকে আসছে, একই ওয়ার্ড থেকে এই দুটো শব্দ তৈরি হয়েছে। মূল ওয়ার্ড হচ্ছে ল্যাটিন ওয়ার্ড এনসেভড পারসন। হ্যাঁ, এনসেলফড পারসন মানে হচ্ছে দাসত্ব করা ব্যক্তি। যেমন আমরা বলি কি, সার্ভেল ওয়্যার, আমাদের ইয়েতে দেওয়া আছে, কি বলে, সোসিওলজি, সমাজ বিজ্ঞানে আছে, দা সার্ভেল ওয়্যার। সার্ভেল ওয়্যার বলতে কি বোঝায়, রোম সাম্রাজ্যে দাস বিদ্রোহ দমনে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে সার্ভেল ওয়্যার বলে। ইদানিং সার্ভেল বলতে এমন কাউকে বোঝায় যে খুশি করতে এত উৎসুক যে আপনাকে খুশি, মানে এতভাবে করার চেষ্টা করছে যে আপনাকে পেরেশান করে তুলতেছে, এটাকে বোঝানো হয় সার্ভেল। হ্যাঁ, খুব সাধারণ ভাষায় আমরা চাটুকারিতা বলি। ধরেন যে, দেখেন, চাটুকারিতার আরেকটা উদাহরণ বলি। ধরেন যে আপনার, এটা ডিকশনারির উদাহরণ আর কি, আপনার পায়ে কেউ পাড়া দিল, আর আপনার পায়ে একজন পাড়া দিল, আর আপনি এই সরি লাগেনি তো বললেন, এটা কিন্তু সার্ভাইল। আপনি কারো পায়ে পাড়া দিলেন, তখন ও সরি লাগেনি তো বললেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার পায়ে একজন পাড়া দিল আর আপনি তাকে বলছেন, ও সরি প্লিজ আমাকে ক্ষমা করেন, ও লাগেনি তো, তাহলে আপনি হলেন সার্ভিল। তাহলে একজন সার্ভিল অন্যকে খুশি করার জন্য অন্য যে কোনো পথ, তার নীতি মানে বর্জন করেও যদি অন্য কোনো পথে যেতে হয়, তার নিডস বা তার যে ডিগনিটি, সেটাকেও যদি পরোয়া না করতে হয়, সে করবে। সার্ভিস অ্যাবভ সেলফ, বুঝতে পারছেন? এটা হলো সার্ভিল। তো এই কেসে কি হচ্ছে, এই বাচ্চার কেসে কি হলো, এই কাহিনী তো হলো, সে পারছে না, টিচার বলেছে যে না তুমি খেয়ে আসবা, তোমাকে খেয়ে আসতে হবে, তারপরে তোমার দেরি করা যাবে না, একদম যথা সময়ে তুমি ক্লাসে উপস্থিত হবা। সে কিন্তু এই কাজ করছে, মানে নিজেকে উৎসর্গ করে দিয়ে সে কাজটা করতেছে, এই কারণে এই রুব্রিক্সটাতে এটাতে ফিট হয়। এই কেসের আরেকটা কোর হলো ফেয়ার লুজিং অফ সেলফ কন্ট্রোল। এটাও কিন্তু খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। পরীক্ষার ভীতি, পরীক্ষার আগে তার ডায়রিয়া, বারবার পেশাব হওয়া, এসবই তার নিজস্ব নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তৈরি হয়। নিয়ন্ত্রণ শক্তি যেন না হারায়
এই জন্য জেলসিমাম অত্যন্ত সতর্ক থাকে, তার সমস্ত মনোযোগ ওই পেশির দিকে থাকে, অ্যানাসের ওই স্প্রিন্টের দিকে আছে। সে সেটাকে নিয়ন্ত্রণ করার, কার্যকারীভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন, বাসে যাদের বমি হয়, বাসে যাচ্ছে, এই এই ধরে আছে, একদম ধরে আছে। আমার মনে থাকে, আমারও মনে আছে, আমার যখন ছোটবেলায় খুব বমি টমি হতো, আমি বাসের মধ্যে কথা না বলে একদম এইটাকে চেপে ধরে, একদম জাস্ট এইভাবে চেপে ধরে থাকতাম। এটাও কিন্তু আমার মনে হতো যে এটা ছেড়ে দিলেই আমার বমি হয়ে যাবে। একদম পিছনের সিটে বসে আছে, একদম এরকম করে ধরে আছে, একদম এইভাবে ধরে আছি। অনেকে একদম সিট চেপে ধরে থাকতেছে। এটাও কিন্তু ফিয়ার, লুজ অফ সেলফ কন্ট্রোল। ঠিক আছে? তো এরকম নিয়ন্ত্রণ আনার জন্য সে একদম চুপচাপ বসে থাকে, কোনো কথা বলবে না, শুইতে চাইবে না, কোনো প্রকার ডিস্টার্ব নিতে চাইবে না, কেউ যাতে স্পর্শ করে সেটাও সে চাইবে না, তার সাথে কথা বলা না হোক, তাকে যেন ডাকা না হোক, এই বিষয়গুলা সে একদম চুপচাপ থাকবে। এই কারণে আমরা পাবো, আমরা এক গাদা রুব্রিক্স পাই এই রিলেটেড। সেটা হচ্ছে সিটিং ইনক্লাইনেশন। আমি একটা সেট অফ রুব্রিক্স দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সিটিং ইনক্লাইনেশন টু সিট স্টিল, স্টিল হয়ে বসে থাকবে। স্পোকেন টু বিং অ্যাভারশন, কথা বলতে অ্যাভারশন। ডিস্টার্ব অ্যাভার্স বিং তো বললাম। টাচ অ্যাভারশন, টাচ করাটাও সে অ্যাভার্স হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। এই প্রক্রিয়া করার জন্য সে কোনো কিছুকে একদম খুব শক্তভাবে আঁকড়ে ধরে, হেল্ড ডিজায়ার, কতদিন বলছিলাম হেল্ড করে থাকবে, কিন্তু ওটা আবার শক্ত হতে হবে, খুব শক্তিশালী, শক্ত হওয়া চাই, এবং যাতে সে তার মনোযোগ এবং শক্তি দিয়ে সে পেশিগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, হেল্ড ডিজায়ার। ঠিক আছে? এই ইয়াগুলা তার মধ্যে, জেলসিমিয়ামের মধ্যে আমরা খুব মানে মানে প্রমিনেন্ট ভাবে পাই। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে, জেলসিমিয়ামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কোনো সংকটাপূর্ণ পরিস্থিতি আসবে, বা পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি, পরীক্ষা মানে কিন্তু পরীক্ষা হল না, আমি আগেও বলেছি, টয়লেট করা ওটাও একটা পরীক্ষা, স্কুলে যাওয়া টাইমের আগে ওটাও কিন্তু একটা পরীক্ষা। যে কোনো পরীক্ষার পরিস্থিতিতে, যে কোনো টেনশন মুহূর্তে, যে কোনো টাউন সিচুয়েশনে যখনই আসবে, তখন তার মনের মধ্যে কাজ করে যে আমি কন্ট্রোল হারায় ফেলবো। তখন সে একটা দৃঢ় শক্ত অবলম্বন চায়, যেটাকে সে আঁকড়ায় ধরে রাখতে পারবে এবং যেটার উপরে সে সম্পূর্ণ নির্ভর করতে পারে। যেমন বাচ্চারা তার মাকে আঁকড়ায় ধরে, তেমনি বড়রা, একজন পুরুষ তার স্ত্রীকে বা স্ত্রী তার হাজবেন্ডকে আঁকড়ায় ধরতে চায়। আমি দুটা কেস আজকে বললাম হাজবেন্ডকে আঁকড়ায় ধরে রাখার, তাই না? তো সেক্ষেত্রে ওই অবলম্বন তার সাপোর্ট করে রাখলেই চলবে না, সে শক্ত অবলম্বন, মানে শক্তি দিয়ে অবলম্বনকে ধরে রাখবে। তো এই পুরা বিষয়টাকে বিশ্লেষণ করা যায় এই রুব্রিক্স দিয়ে, যে ক্লিনজিং চিলড্রেন ইন গ্র্যাবস টু, আমি এটা ব্যাখ্যা আবার করবো, অসুবিধা নাই, আজকে খালি একটু জেনে রাখেন। ক্লিনজিং চিলড্রেন ইন গ্র্যাবস দ্য নার্স হোয়েন ক্যারিড চাইল্ড। ঠিক আছে? তাই যখনই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চলে আসে, তখন সে ভীষণভাবে লাইট চায়। ওই যে আমার দ্বিতীয় মহিলাটি, যে মহিলাটি হাজবেন্ড এখন বাইরে যাবে, সে আমার কাছে চলে আসছে লাইটের জন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না হলে আমাকে একটা ওষুধ দিয়ে রাখেন। ঠিক আছে? এইটা চাই হচ্ছে পজিটিভ লাইট।